আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদল হয়েছে, সেই ব্যাপারে এবং সেনাবাহিনীর অন্যান্য ব্যাপারে আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জনাব হাসিনুর রহমান। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। অশেষ ধন্যবাদ। আমি ভালো আছি। আপনি অবশ্যই ভালো আছেন। অবশ্যই ভালো আছি। যে প্রশ্নটা হচ্ছে যে সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদগুলোতে রদবদল করা হয়েছে। আজ দুপুরে সেনা সদর থেকে সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে এবং সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান, যিনি আগে ৮ ডকের জিওসি ছিলেন। তারপরে বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে কেন? আবার নতুন প্রিন্সিপাল স্টাফে নিয়োগ পেয়েছেন জেনারেল মিল মুশফিকুর রহমান, এর আগে তিনি ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। আবার ইমদাদুল ইসলাম, যিনি মেজর জেনারেল, তাকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বদলি করা হয়েছে। আবার ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনে বদলি করা হয়েছে। আবার দিল্লি হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশন, যেটা খুলনায়, সেটা জিওসি করা হয়েছে। তো সব মিলিয়ে আসলে নতুন সরকার ক্ষমতায় আসছে, বদলি হয় স্বাভাবিক, কিন্তু এই যেই পদোন্নতি বা বদলি, এটাকে আপনি কতটুকু স্বাভাবিক বলে মনে করেন? ভাই, আপনার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে স্পষ্টকাতর বিষয়, বাট যেটা সত্য সেটাই বলা উচিত। একজন সেনাপ্রধানের আসলে কতটুকু ক্ষমতা এটা বুঝতে হবে। তার কোনো আসলে কোনো ক্ষমতাই নাই। আমরা যদিও কারণে অকারণে ইকবাল করিম ভুইয়াকে অনেক কিছু বলি, এখন আপনারা দেখবেন যে আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ক্ষমতা আর ডক্টর ইউনূসের সময় তার ক্ষমতা। জেনারেল ওয়াকারুজ্জামান মেজর পদবী পদ থেকে, অর্থাৎ ৯ সালের পরের থেকে অদ্যাবধি উনি কখনো প্রতিকূল পরিবেশে ফেস করেন নাই, কারণ উনি আপন আত্মীয়। এই পথ উনি এই যে ১.৫ বছর ছিলেন, ডক্টর ইউনূস ওনাকে অনবোর্ড করতে পারেন নাই, অথবা উনি হন নাই, বা কিছু একটা নিজেদের মধ্যে একটা বৈরী পরিবেশের জন্য কোনো উন্নয়ন হয় নাই। আপনি ভাবতে পারেন, আপনি কথা বলতেছেন যে মেজর মুশফিক তার পোস্টিং হয়ে গেছে, অর্থাৎ প্রেসিডেন্ট সাইন করে দিয়েছেন, তারপরে এক্সিকিউট করেনি সেনা প্রধান। কত বড় ক্ষমতা রাখছেন তিনি! আপনি কি ভাবতে পারেন আজকের দিনে গণতান্ত্রিক পরিবেশে বিএনপি আইসে ক্ষমতায়, এটা করার তার সাহস আছে না? একটু বলার আমি 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 একটু আরেকটু যদি বলি, এখানে নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসাবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। কিন্তু এই মুশফিকুর রহমানকে কি ইউনূসের আমলেও চেষ্টা করা হয়েছিল নিয়োগ দেওয়ার জন্য, যেটা ওয়াকার সাহেব রাজি হন নাই? মানে আপনি কি বলতে চাইছেন? ইউনূসের সময় ওনাকে লেফটেন্যান্ট জেনারেল প্রমোশন দেওয়া হয়েছে, র্যাঙ্কটা লাগাই দেওয়া হয় নাই। ওয়াকার এই চিঠিটা আউট করে নাই সেনা সদর। কেন করলে তাকে তখন সিডিএস বানাইতে হয়। সিডিএস হলো গিয়ে নির্বাচনে একটা কল কাঠি চালানোর জন্য। ওই সময় তাকে বানাইলে একটা সমস্যা হয়ে যায়। এখন মনে করেন তাকে প্লেস করার জন্য সরানো হলো আমাদের জেনারেল কামরুলের পোস্টিংটা নিয়ে অনেকের মনে ক্ষোভ থাকতে পারে, আমার মনে খারাপ হয় নাই। ওনার সাথে অ্যালাইনমেন্ট আছেন পররাষ্ট্রমন্ত্রীর, একই জায়গায় ওনারা গেছেন, ভালো কিছু করতে পারবেন। কিন্তু এখানে একটু কথা বলি এই লেফটেন্যান্ট জেনারেল ইসলামকে নিয়ে, কামরুল হাসানকে নিয়ে। মানে আমি যতটুকু জানি, আমার জানা হয়তো ভুল থাকতে পারে, যে যখন কোনো সেনাবাহিনীর অফিসারকে ক্যান্টনমেন্টের পদ থেকে বা ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে তাকে ওএসডি না করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় আসলে তার কাজ কি? কোনো কাজই নাই। তাকে কোনো পোস্টিং দিলে দিল, না দিলে নাই। এবং আপনি তো অবশ্যই বলেছেন যে তার সঙ্গে খলিলুর রহমানের ভালো সম্পর্ক ছিল, এবং এক সময় আমরা শুনেছিও যে জেনারেল ওয়াকারকে সরিয়ে খলিলুর রহমান, ডক্টর ইউনূস চেয়েছিল এই কামরুল হাসানকে সেনাবাহিনীর প্রধান পদে নিয়োগ দিতে, যেটা বিভিন্ন কারণে হয় নাই, দেশি চাপ বিদেশি চাপে হয় নাই। কিন্তু এখন এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সরিয়ে দিল কেন? তিনি কি জামাতপন্থী বলে নাকি? বা এইটা, কিন্তু এটা আসলে মানে বিএনপি সরকার তাকে পছন্দ করতেছে না কেন বলে আপনি মনে করেন? আমাদের কোন জেনারেলি জামাতপন্থী না। আসলে নামাজ পড়ে ভিতরে কোন জেনারেলি জামাতপন্থী না। এখন ওই কিছু সুবিধা নেওয়ার জন্য একটু ট্যাগ লাগায় কথা বলে, আমার আত্মীয় এসব আজেবাজে কথা বলে। আসলে কেউ কোনো পন্থী না। বেসিক্যালি আপনাকে হয়েছে কি, কামরুলের সাথে ভালো সম্পর্ক ছিল ডক্টর খলিলের।
হুম, একই সাথে মনে করেন ডক্টর ইউনূসের কাজ করাটা সুবিধা হইতো। আপনারা দেখছেন কিনা যে একটা বছরে কাজ করতে অনেক কষ্ট পেতে হয়েছে ডক্টর ইউনূসের। এই আমাদের ডিপ্লোমা অফিসারদের প্রমোশনের কেসে কত হেনস্থ করছে এই তিন বাহিনী প্রধান। এই সাহসটাকে মনে করেন বর্তমান সরকার করতে পারবে? কিছুই করতে পারবে না। তার প্রতিফলন হলো এইটা, আজকে যে পোস্টিং আমরা দেখতেছি। এবং এমন একটা বেকায়দায় পড়বেন, প্রকাশ সাহেব পড়ছেন যে আমাদের যে এখন ডিফেন্স থেকে ডিফেন্স অ্যাডভাইজার শামস 21st লং কোর্স, জি। সেনা প্রধান তিন বাহিনী প্রধান হলো 13 লং কোর্স। এখন এটা হলো গিয়ে আপনাকে বুঝতে হবে আপনি আসলে কি, ইউ জাস্ট স্টাফ, প্রধানমন্ত্রীর স্টাফ। আমরা ভাই বহুবার চেষ্টা করছি যে এই তিন বাহিনী একটা সংস্কার করার জন্য, যেমন আর্টিকেল 45 পরিবর্তন করতে হবে, বাতিল করতে হবে। আমাদের মৌলিক অধিকার নাই, মৌলিক অধিকার না থাকলে যে কোনো লোক যে কোনো ব্যক্তিকে চাকরি থেকে আউট করে দেয়। এটা মনে করেন পাইলট, রাজনৈতিক সিদ্ধান্ত হয়ে তাকে আউট করে দেওয়া হবে চাকরি থেকে। এটা পালনে অনেক টাকা খরচ হয়েছে, এমন সে কোনো বিচার পায় না, আদালতে যাইতে পারি না আমরা। এই জন্য বলছিলাম যে ইন্ডিয়াতেও আছে, অন্যান্য দেশেও আছে, আর্টিকেল 45 বাতিল করেন, আমরা সত্য কথা বলতে পারবো, সত্যের পথে থাকতে পারবো। করেন নাই যেন ওকার। আলিরিয়া সাহেব কনভিন্স, অন্যান্য দেশের ফর্মুলা দেওয়া হয়েছে, হি কনভিন্স, এই ওয়াকার জন্য করতে পারি নাই। আমরা এটা চাইলাম ফাইনালি যে গোয়েন্দাদেরকে আমরা একটু করি, সংস্কার করি, যেটা ইকবাল করিম ভুইয়া বলতে চাচ্ছিল ইনডাইরেক্টলি, যে গোয়েন্দারা যদি এটা দলীয় দলীয় দলের পক্ষে কাজ করে, এটা কাম্য না, এটা দেশের পক্ষে কাজ। এই যেন অকারণ করতে পারে নাই। উনি যেটাই বুঝছেন উনি ওইটাই বলছেন। আসলে উনি কোনোটাই করেন, ওনাদের সহযোগী যারা ছিলেন, ওনাদের সহযোগী যারা ছিলেন কিছু ব্রিগেডিয়ার, তারাই তাই করছেন। এখন দেখেন এই যে জাহাঙ্গীর, ডিজিটি জাহাঙ্গীর, ওনার তো থাকার কথা ছিল ডক্টর ইউনূসের সাথে। এখন দেখা যায় পোস্টিং হইলো তাদের ডিজায়ারে হয়েছে। জাহাঙ্গীর পোস্টিং কি ডক্টর ইউনূস করাইছে? করাই নাই। এই এই জাহাঙ্গীর, বাস্তবের এই জাহাঙ্গীরকে ডিজে ভাই, ওকে, তাকে পোস্টিং করা হয়েছে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স। কিন্তু কিন্তু নতুন তো ডিজিএফআই হচ্ছে প্রধান বানাইছে কায়সার রশিদ চৌধুরীকে। হ্যাঁ, এটা হবে তো দলীয় সরকারের সে মানে পছন্দের, তাই করছে। মানে জাহাঙ্গীরকে বাদ দিয়ে এখন কায়সারকে বানাইছে। কায়সার জাহাঙ্গীর চলে যাবে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স। হুম, এইটাই তো প্র্যাকটিস। এই প্র্যাকটিস থেকে বেরিয়ে আসার জন্য বলছিলাম আমরা একটা সংস্কার করি আর্মির। সেই সংস্কারটা করে নাই ওয়াকার। ওয়াকার এত বেশি বুঝছে, আর্মির 12টা সে বাজাইছে। এই মনে করেন একটা অন্যায় করলে একটা অপরাধ, একটা মনে করেন একটা ছোটখাটো অপরাধ মাফ করা যায়। আপনি অপরাধের পিছনে আপনি কোনো কথা বলতে পারবেন না, কোনো আদালতে যেতে পারবেন না। আমি আমার দেশের জন্য জীবন দিব কিন্তু আইনের আশ্রয় পাবো না, এটা কেমন কথা? এর কোন দেশের বর্বরতা? এর ব্রিটিশের আইন ছিল, ব্রিটিশ সেই আইন মানে না, ইন্ডিয়া মানে না। আপনি আমাদের কাছে জোর করে এগুলি করবেন। এখন রিয়াল ওয়াকার বুঝবেন তার আসলে সত্যিকারের ক্ষমতা কতখানি। আসলে তার কোনো ক্ষমতাই নাই। তার কোনো মিটিং করতে গেলে, কনফারেন্স করতে গেলে, ওই দিন বাইরে স্টেশনে চিফদের দেখে আনতে গেলে তার সম্পূর্ণ পারমিশন নিতে হবে, এটাই নিয়ম। উনি কোনো নিয়মই মানেন না। তাহলে তাহলে আপনার লাগে যা বুঝলাম যে আমরা শেখ হাসিনার আমলে এবং এই তারেক রহমানের আমলে জেনারেল ওয়াকারের তেমন কোনো ক্ষমতা নাই, কিন্তু ইউনূসের আমলে তিনি অনেক ক্ষমতা প্রয়োগ করেছিলেন। না, ইউনূস না, একদম শেখ হাসিনার সময়কাল হতে ইউনূস পর্যন্ত সে কোথাও প্রতিকূল পরিবেশে পড়েন নাই। পড়েন নাই, যা এই প্রথম বলছে পড়েছেন, এই প্রথম পড়েছেন। এই প্রথম, এই প্রথম। আর উনি বুঝবেন তার আমরা মানে যে হচ্ছে, বলছিলাম তারেক রহমান ওয়াকারুজ্জামানকে চাপে রেখেছেন। চাপে এখনো রাখে নাই, শুরু হয় না এখনো। তারেক রহমান রাখবে না, ওই কর্নার ব্রিগেডিয়ার শামসি রাখবে চাপে। কথা হলো কি ভাই, উনি বাস্তবতা বাইরে ছিলেন, উনি বুঝেন না বাস্তবতাটা কত কঠিন। উনি আপনি দেখেন যারা নাসিম থাকতে চাকরি চলে গেল, কিচ্ছু করার ছিল না নাসিমের, ওনার অধীনস্থ অফিসার চলে যাবে উনি জানেন না। একটা সংস্কার করলে আমরা পারতাম, এই অকারও যেন করতে পারি নাই। অকার মানে কি বলবো, আমি ব্রিগেডিয়ার হাসান নাসির, শাহরিয়ার স্যার মিলে আমরা বেশ কয়েকজন অফিসার গেছিলাম যে আর্মিটাকে সংস্কার করা দরকার, আর্মি গোয়েন্দাটাকে সংস্কার করা দরকার, আমাদের মৌলিক অধিকার ফিরে আনা দরকার। কপারেট করে নাই।
উনি নিজের ক্ষতি এখন দেখেন, এখন দেখবেন এই যে নতুন যে ভাই, সে কখনোই প্রশ্রয় দিবে না গুম খুনের ব্যাপারে। একটা গুম খুনের অফিসার সত্য কথা বলে নাই, গড় না আমরা জানি না। এখন দেখবেন অনেক কিছু পরিবর্তন হবে, অনেক কিছু পরিবর্তন হবে। এই ঈদের মধ্যে অনেকের আশা কি আসবে, তাহলে সত্য এই কথা এই যে ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশিদ চৌধুরী, উনি ভালো মানুষ আপনি বলতেছেন, উনি যিনি ভালো মানুষ যাই না, উনি উনি তো ওনার রিপোর্টিং অফিসার হলো সরি তার প্রধানমন্ত্রী, ওনার রিপোর্টিং প্রধানমন্ত্রী। তার সাথে কথা বলবেন সৌজন্যভাবে, ডিফেন্স সেক্রেটারি তার সিনিয়র, তার লাগে কথা বলবেন। এমন সেনাবাহিনী কল্যাণ হোক, দলীয় কল্যাণ হোক, সে কাজ করবেন। কথা হলো এই জিনিসগুলি সংস্কার করলে আমরা অনেক বেটার থাকতে পারতাম। আমাদের সেই জায়গাটা আমরা হারাইছি। এবং ডক্টর ইউনূস যদি করানো যাইতো, এমন এই জিনিসটা অকারের দোষ, অকার নিজে এখন ফেস করবে, আমাদের কিছু করার নাই। ইভেন ভাই আমাদের যে ডিপ্রাইভ অফিসারদের কেস, সে কি কষ্ট দিছে আপনি জানেন। আমাদের প্রধান উপদেষ্টা স্বাক্ষর করার পর প্রেসিডেন্ট স্বাক্ষর করতেছেন না, 9 দিন ফেলে রাখছে পেপার আমাদের, 9 দিন। এই অনলি ফর ওয়াকার, মানে রাষ্ট্রপতি চুপ্পু সই করতেছেন না, করেন না। 9 দিন পর করছেন, যেন হাফিজ ওনাদের যে বুঝাইছেন এটা কেন দরকার অফিসার। এবং আমাদের ডিপ্রেপটা তো ভাই সিভিলের মতো না, সিভিলে তো প্রমোশন পান নাই। আমাদের কি করছে, আমাদের জেলে টেলে ভরে মেসাকার করে ফেলছে আওয়ামী লীগ। এটা সিভিলের মতো হয় নাই। আমরা ওরকম কিছু চাই নাই। ওনার তো সমমর্যাদা সবাইকে দেওয়া হয়েছে, 3 র্যাঙ্ক 2 র্যাঙ্ক, যাদের বয়স সীমা পর্যন্ত। আমরা তো সেরকমও চাই নাই। আমরা আমাদের যোগ্যতা মানদণ্ড যেটুকু পাওয়ার কথা, ন্যায় বিচার করেন। একজন বলে দিলেন এই বিচার করতে হবে, করে ফেলেন, কোনো আইন কানুন নাই। তার সিদ্দিকী বলছে আমার গুম করে ফেললেন। আমরা কোন জায়গায় ছিলাম? এখন সংস্কার করতে চান না, জানেন ওয়াকার, উনি ফেস করবেন। এখন মনে করেন একটা জিনিস মনে করবেন, কাউকে দিয়ে কোনো অনিয়ম করানোর পরে সেই কাজটা হয়ে যাওয়ার পর তাকে কিন্তু সে চিনে না, এটাই নিয়ম, এটাই নিয়ম। আমার এক জুনিয়র এক সিনিয়রকে ওই সিগারেট অফার করতো, যখন সুযোগ থাকতো সিগারেট বেনসনের কার্টন। এক অনুষ্ঠান উপলক্ষে মনে করেন 1 প্যাকেট বেনসন আনলো, সে পুরো 1 কার্টন নিয়ে আসতো। খরচ হতে হলো 4-5টা। কদিন পর বলতো স্যার নষ্ট হয়ে যাচ্ছে, আপনি খেয়ে ফেলেন, আর তো কেউ খায় না। আমি ওরা দেখে বললাম, দেখো তুমি এই জেনারেলকে এই অনৈতিক সুবিধা দিচ্ছ, এই জেনারেল প্রমোশন পাইলে তোমার আগে ফায়ার করবে, তুমি তার উইকনেসটা জানো। তখন সে সোজা হয়েছে। আমরা আসলে বুঝি না যে এইসব কাজ করে কোনো লাভ নাই, এগুলি ভুল। আপনার কাছে একটা প্রশ্ন, যে নতুন পরবর্তী সেনাবাহিনীর প্রধান কি হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান? ভাই এটা রাজনৈতিক ব্যাপার, এখন আর আগের মতো সমীকরণ হবে না। যে কত তেল মারবে, কে কত বিসর্জনে থাকবে, এটার ব্যাপার। এরপর দেখেন এই আপনার এই যে বিপ্লবের সনদ নিয়ে স্বাক্ষর নিয়ে গ্যাঞ্জাম, রমজানের পরে লোকজনের খুব দানা মানতেছে। এগুলো থেকে কি কোন দিকে যায় আমি জানি না কি হবে, বাট পরিস্থিতি আমি খুব ভালো ঠেকতেছি না। আমি জানি, এটুকু জানি, শহীদ জিয়ার ছেলে, উনি গিয়ে যেই বলুক একসময় উনি ফিরে যাবেন, একসময় উনি নৈতিকতার পথে দেশের পাশে দাঁড়াবেন। বাট ওনার সহযোগীরা অসৎ, এদেরকে ওনাকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে ফায়ার না করলে আসলে বিপদে পড়তে হবে, কারণ এরা কেউ বিপ্লবটা দেখে নাই। জি, এখানে জনাব ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান, আমরা জানি একটা বিডিআর যে পিলখানা যে হত্যা, এটার একটা স্বাধীন কমিশন হয়েছিল, যেটার মেজর জেনারেল ফজলুর রহমান অবসরপ্রাপ্ত, তার অধীনে, এবং দীর্ঘ প্রায় 1-1.5 বছর উনি তদন্ত করেছেন, করে তিনি একটা রিপোর্ট দিয়েছেন। সেই রিপোর্টটা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে দিয়েছিলেন, কিন্তু সেটা আনক্লাসিফাইড করে সেটা প্রকাশ করা হলো না। এই গেল এক। এখন আবার শুনতেছি যে নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পুনরায় সেই তদন্ত কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন। মানে আমি বুঝলাম না যে তাহলে আগেরটা কি ছিল, আবার নতুন করে তদন্ত কেন হবে, আগেরটা কেন প্রকাশ করা হচ্ছে না? আপনার কি মনে হয় কেন এই হযবরল অবস্থা? স্বাধীন তদন্ত কমিশনের সবার উপরে, তাদের প্রতিটা মেম্বারের প্রটোকল কিন্তু অ্যাপিলেট ডিভিশনে হাইকোর্টের জাজের। আর এই বিচার বিভাগীয় তদন্ত হলো গিয়া একজন বিচার বিভাগীয় প্রধান,
অনেক নিচের গুণগত মান বা নিচের। এইটা করার কারণ আমি জানি না, তারপর আমার মনে হয় ওই তদন্ত কমিশনে কিছু প্রশ্নকাতর বিষয় আছে। ভারতের ইনভলভমেন্ট এবং আওয়ামী লীগের ইনভলভমেন্ট, এই দুইটা ইস্যু, এই দুইটাকে হয়তো দেখা যাক তদন্ত কি হয়। তবে আমি মনে করি ওই তদন্তের মধ্যে সেনাবাহিনী কিছু অফিসারকে ইনভলভ করার ব্যাপারে কিছু রেস্ট্রিকশন ছিল, আপত্তি ছিল। এবং একই সাথে ও আচ্ছা আচ্ছা। আপনি একজন সেনাপ্রধানকে ডাকা এই সাহস কারো ছিল না। কিন্তু অধ্যাপক শরীফ, ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক, উনি মেম্বার, পুলিশ এডিশনাল আইজিপি আকবর আরেকজন, এই তিনজনের চাপে পড়ে ফজলুর রহমান সাহেব ওনাদের ডাকতে বাধ্য হয়েছেন। ইভেন ফজলুর সাহেব বলতেছিলেন এই বিডিআর ঘটনায় জামাত জড়িত। দেখেন, জোর করে ওনারা বলছেন না কোনো এভিডেন্স নাই, কেউ সাক্ষী বলে নাই, কিভাবে জামাতকে আনবো? এই যে স্বাধীনের মর্যাদা রক্ষা হয় নাই। মানে স্বাধীন আমি তদন্ত কমিশনের প্রধান লেফটেন্যান্ট মেজর জেনারেল ফজলুর রহমান তিনি ইচ্ছাকৃতভাবে তিনি জামাতকে পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত করতে চেয়েছিলেন। চেয়েছিলেন, এই শরীফ সাহেবের জন্য পারে নাই, আকবর সাহেবের জন্য পারেন। এই ধান্দাবাজ লোকদের চেনা যায় না, ওয়াকারে ভয়ে উনি কাঁপেন। স্বাধীন কমিশন হলো হাইয়েস্ট পসিবল একটা বডি, শেষ পর্যন্ত ওয়াকার গেছেন। কিন্তু আমরা তো খুশি ওয়াকার হয়েছিলাম যে যে দেশপ্রেমিক মেজর জেনারেল ফজলুর রহমান দায়িত্ব পেয়েছেন, এবার ভালো কিছু একটা হবে, আমরা তো খুশি হয়েছিলাম। ওনার মাথায় সমস্যা আছে ভাই। উনি কি এমনি বলেন সেভেন সিস্টার দখল করার সময় এখন তদন্ত কর্মকর্তা হিসাবে? আমার বলেন আপনি, এটা ঠিক। আবল তাবল বলা যায়? এক পদে তো বলতে পারবো না। আমি যেই কথা আপনার সামনে বলবো, যখন আমি ওই রাস্তাঘাটে বলি আর বেশি বলতে পারি, প্রেস ক্লাবে গেলে কন্ট্রোল করে বলি। তো এখানে এইসব কথা তো বলা যায় না সবসময়। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আপনি অন্য ইনে বিনে বলতে পারেন, এটা আপনার বিষয়ও না, কেন আপনি বলবেন? এইসব কথা বলে আসলে যাই হোক, এই বিচার বিভাগ তদন্ত যদি হয়, সত্য উদ্ঘাটিত হোক। আমার খুব লাগে, যেমন আমাদের রিপ্রেস অফিসারের মধ্যে কিছু জেনারেল আছেন কারণ ছাড়া বাড়ি গেছে ভাই। সিনিয়র ইবনে জামালি, উনি বলছিলেন ফায়ার করো, আদেশ পাওয়া যাচ্ছে না, তোমাদের যা আছে তা দিয়ে আক্রমণ করো। যেন হাকিম কথা শোনেন নাই। এই লোক দুটো আইনে আনতে হবে তো। ডক্টর ইউনুস করেন নাই, বাট আমি বিশ্বাস করি শহীদ জিয়ার সন্তান তারেক সাহেব এটা বিচার করবেন। পঙ্খনামা বের হবে, কার আদেশে হয় নাই, কেন ঢুকে নাই। এখানে যেন ওয়াকার ছাড় পাবে না, ব্রিগেডিয়ার হাকিম ছাড় পাবে না, যেন রেজানুর ছাড় পাবে না, যেন মামুন খালিদ ছাড় পাবে না। এদের ধরা দরকার আছে, জাতীয় শত্রু, এরা জাতীয় শত্রু। তাহলে আমাদের এত অফিসার মারা যেত না। বুক ফুলে হাঁটে এরা, কথা বলে, আবল তাবল কথা বলে। এই তদন্ত কমিশন ইনশাআল্লাহ সব, ডক্টর ইউনুসকে দুর্বল বানায় ফেলছিল এই সময় আমাদের সেনাবাহিনী উত্তর পাড়া, আমার বিশ্বাস। তো তাকে কোনো ডিজিএফআই আপনি কি মনে করেন যে নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে এই বিডিআর ঘটনার পুনঃতদন্তের আদেশ দিয়েছেন, এটাতে ইনশাল্লাহ আমরা ভালো কিছু পাবো? অবশ্যই পাবো। ওর শামস আছে, ব্রিগেডিয়ার শামস, ও সব জানে, ও সব জানে। ও তো অত বেশি সিনিয়র না, আমার জুনিয়র, আমাদের সেনাপ্রধানদের জুনিয়র। হি নোজ এভরিথিং, অ্যাপ্রোচেবল অফিসার। আপনি অ্যাপ্রোচ করতে পারেন, বলবেন এবং শুনবেন। এবং এটা তো ডাইন বাম হওয়ার কাজে নাই। আমরা চাই দোষী ব্যক্তি। সেনাবাহিনী চাকরির মধ্যে আপা আপা বলে কোনো জিনিস নাই। এই আপা আপা কইরা আমাদের সেনাবাহিনী ধ্বংস হয়েছে। আজকে মনে করেন সেনাপ্রধানের যোগ্যতা মানদণ্ডে ওয়াকার খুব ভালো অফিসার, নামাজ পড়ে, সৎ, ধার্মিক, কিন্তু তার সহযোগী খারাপ, তার সহযোগীগুলি হলো দুষ্ট। আমরা বলছি, আমি আপনাদেরও বলছি কিনা জানি না, এই নির্বাচনের আগে কেন কারিশমা করতে হলো ডিজিএফআই অফিসার দিয়ে এনে, কি কারিশমা করেছে? দুই তিনটা অফিসার আনা হয়েছে পূর্বের লোক, আওয়ামী লীগের সময় তাদেরকে আনা হয়েছে। তারা এই অপকর মিজান, এইসব মিজান কেন দরকার ছিল? জনগণ ভোট দিবে, আমি তাই বিশ্বাস করি। তারপরে যাই হওয়ার হয়েছে। দেখেন, বিএনপি আমাদের, জামাতও আমাদের, এক দেশের লোক। আমরা এন্টি ইন্ডিয়ান হইতে চাই, আমরা শহীদ হাদি হইতে চাই। আমরা চাই না মাথা নিচু করে থাকার কোনো অবকাশ নাই, আমাদের মাথা উঁচু করেই থাকবো, এখানে আমাদের প্রত্যাশা। তো আমি মনে করি এখন আমরা সেনাবাহিনী বুঝবে যে কেন ব্রিগেডিয়ার হাসান নাসির, হাসিনদের কথা আমি শুনি নাই, কেন আমরা সংস্কার করলাম না, কেন আমাদের আর্টিকেল 45 চেঞ্জ করলাম না, কার ক্ষতি করলাম।
হাসান নাসির সাহেবের পিএনজি কি উঠছে নাকি ওয়াকার সাহেব না যাওয়া পর্যন্ত চান্স নাই? হাসান নাসির পিএমজি, আরো 3 জন অফিসার পিএমজি হয়েছে। কর্নেল মোস্তাফিজকে সে পেনশন পায়, তা পেনশনের উপরে পেনশন বাতিল করে দিছে। কোন ক্ষমতা বলে? যদি মামলা করে এখন সেনাপ্রধান কই যাবে? আমরা তো আগামী সপ্তাহে মামলা করতে যাব, যে পিএমজি না উঠায়, পিএমজি না উঠায় মামলা করব, দেখি সেনাবাহিনীর কতখানি ক্ষমতা আছে। সবাই ফেড আপ। আপনার এমন কিছু করবেন না যেন সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি নষ্ট হয়। আমরা অনেক চেষ্টা করি, বাট ওনারা মনে করেন ওনারা সর্বাধিক সর্বা। এই যে প্রমোশন বোর্ড হয়েছে, আপনি কি মনে করেন কোনো কিছু অনুমতি নিয়ে করছে? এটাই গণতন্ত্র। আপনার ইউ আর জাস্ট সার্ভেন্ট, ইউ আর নো ওয়ান এলস। আপনার কিছু করার নাই এখানে। তার মানে হচ্ছে মুদ্রা কথা ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান, যে এই যে এই বদলি পদোন্নতি এগুলো হলো, এগুলো সবকিছুই আসলে ওয়াকার সাহেবের পরামর্শ নেওয়া হয় না, এটা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশ গিয়েছে, ওইভাবেই বাস্তবায়ন হয়েছে। অবশ্যই 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 অবশ্যই, কোনো সন্দেহ নাই। এবং আমি মনে করি মানদণ্ড সম্পন্ন অফিসারই আসবেন। আপনাদের একটা দলীয় কলম ছিল, এই বদমাশগুলো দেখেন কত জেনারেল ঢাকায় ছিল, ডিজিপিতে পড়ায় গেছে ভারতে। এটা কি কাম্য? কাম্য না। রাজনৈতিক কারণে এনারা আওয়ামী লীগকে সাপোর্ট করতে পারে, রাজনৈতিক কারণে এরা ভারতকে কিছু বলতে পারে না। সেনাবাহিনী কি করা উচিত সেই কাজ তারা করে নাই। এখন দেখবেন এই যে গুম খুনের আয়নাগরের মামলাগুলি খুব সুন্দর চলবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আমরাও আশাবাদী যে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবকিছুই ভালোভাবে হবে। তিনি কিন্তু বলেছেন রুল অফ ল, সুতরাং সব অপরাধের বিচার হবে, সবাই ন্যায় বিচার পাবে, এটাই প্রত্যাশা। জনাব ব্রিগেডিয়ার জেনারেল জনাব হাসিনুর রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অশেষ ধন্যবাদ ভাই, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। অশেষ ধন্যবাদ। জি, ইনকিলাব।